বন্ধু, তোমরা শুনছো টাইম টেলার্স। টাইম টেলার্সের আজকের নিবেদন সুমথনাথ ঘোষের লেখা অশরীরী। সুমথনাথ ঘোষের জন্ম হয়েছিলেন 1 সেপ্টেম্বর 1912 খ্রিস্টাব্দে। তিনি ভারতের প্রখ্যাত বাঙালি লেখক। তার রচিত 100-রও বেশি বই আছে। 1942 খ্রিস্টাব্দে লেখা তার প্রথম উপন্যাস সুদরের পিয়াসী এবং প্রথম গল্প সংগ্রহ জটিলতা। তার মৃত্যু হয় 10 এপ্রিল 1984 খ্রিস্টাব্দে। আজকের গল্পটি আমরা নিয়েছি বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে সুমথনাথ ঘোষের লেখা অশরীরী। কৌতূহল আজও যায়নি। ভূত প্রেত অশরীরী আত্মা বলে জগতে কিছু সত্যি সত্যি আছে কিনা অনেকের মতো আমরাও জানতে প্রবল ইচ্ছা জাগে মনে। তাই কোথাও কোনো অলৌকিক কিছু গন্ধ পেলেই আগেই ছুটে যাই। তবে প্রকৃত কথা বলতে কি, অধিকাংশ ক্ষেত্রেই বিফল হয়েছি। বক্তা ফুলিয়ে ফাঁপিয়ে রং চড়িয়ে যেসব কাহিনীকে প্রত্যক্ষ অভিজ্ঞতা বা বাস্তব ঘটনা বলে, রোমাঞ্চিত দেহ ও বিস্মিত দৃষ্টির শ্রোতাদের সামনে উল্লেখ করে বাহাদুরি নেন তার 15.5 আনায় দেখেছি। অপরের মুখে শোনা নিজস্ব অভিজ্ঞতার ছিটে ফোটাও তাতে নেই। আমি ছাড়বার পাত্র নয়, সঙ্গে সঙ্গে চেপে ধরি। আচ্ছা, এটা কি সত্যি ঘটনা? নিশ্চয়ই, একেবারে নির্জলা সত্যি যাকে বলে। আপনার জীবনে ঘটেছিল? আবার প্রশ্ন করি। বক্তা একটু থেমে এবার আমার মুখের দিকে তাকিয়ে উত্তর দেন। মানে হ্যাঁ, আমার নিজের জীবনে না ঘটলেও আমার শাশুড়ির কাছে শোনা। তার মামার বাড়ি কানপুর, সেখানে যখন ঘটনাটা ঘটে তিনি সেখানেই ছিলেন। কেউ কেউ আবার আমার মুখের অবিশ্বাসের রেখা ফুটে উঠতে দেখে বিরক্ত হয়ে জবাব দেন, নিজের চোখে না দেখলে বুঝি সত্যি হতে নেই, অবিশ্বাস করতে হয়? এ ধারণা কোথা থেকে জন্মালো আপনার মনে? বলে ভ্রু কুঞ্চিত করে আমায় প্রশ্ন করেন। কাল পাইকপাড়া রোডে একটা বাড়ির বারান্দা ভেঙে 3 জনের মৃত্যু হয়েছে। আপনি তো চোখে দেখেননি, তার জন্য ঘটনাটা সত্যি নয় বলে উড়িয়ে দেবেন? তর্ক না করে চুপ করে যাই। মোট কথা, আমার মন ভরে না ওসব যুক্তিতে। একেবারে সোজাসুজি। যার কিছু অভিজ্ঞতা হয়েছে ভূতপ্রেত সম্বন্ধে, এমন লোকের মুখ থেকেই শুনতে চাই, যাতে অন্তত বুঝতে পারি যে সত্যি ভূতপ্রেত অশরীরী আত্মা বলে কিছু জগতে আছে, এবং মন থেকে অবিশ্বাস ও সন্দেহটা একেবারে মুছে ফেলতে পারি। 2-4 জন এমন লোকের সাক্ষাৎ যে পাইনি তা নয়, তবে বিশ্লেষণ করে দেখেছি তার মূলে আছে মানসিক বিকৃতি বা দৃষ্টি বিভ্রম বা আত্মসম্মোহন। বৈজ্ঞানিক পরিভাষায় হয়তো আরও অনেক কিছু তার নামকরণ করা যেতে পারে। যাকগে, ওসব বাজে কথা এখন থাক। যে কথাটা আসলে আমি বলতে চাই তা হচ্ছে, একদিন কিন্তু হঠাৎ ট্রেনে এক ভদ্রলোকের মুখে এমন এক কাহিনী শুনেছিলুম যা আমার চিন্তা জগতে সত্যি একটা বিপ্লব এনে দিয়েছিল। কিন্তু সেই এক এবং অদ্বিতীয়। ও ছাড়া তেমন আর কিছু আজও শুনিনি। তাই এই সম্বন্ধে সুনিশ্চিত কোনো ধারণা এখনো মনের মধ্যে গড়ে তুলতে পারিনি। প্রহেলিকার মধ্যে যেন রয়েছি। ঘটনাটা এই রকম। সেবার বোম্বাই যাচ্ছিল। নাগপুর থেকে এক বৃদ্ধ ভদ্রলোক উঠলেন কামরায়। ছোট্ট ফার্স্ট ক্লাস সেই কামরায় আমরা শুধু 2টি প্রাণী। কথায় কথায় আলাপ জমে উঠল। ভদ্রলোকের প্রায় 40 বছর বাংলাদেশ ছাড়া। একজন বাঙালিকে এভাবে একাকী নিজের কাছে পেয়ে নিমেষে অন্তরঙ্গ হয়ে উঠলেন। বেশ হাসি খুশি মজার মানুষটি। মাথা জোড়া টাক। এককালে খুবই বলিষ্ঠ ছিলেন। বয়স 70 পেরিয়েছে এই জানুয়ারিতে। না বললে এখনো মুখ চোখ দেখলে মনে হয় 50-56 বড়জোর হবে। ভদ্রলোকের একটি বদ অভ্যাস, মুহুর্মুহুর চুরুট খান। প্রথমে খুচরো মামুলি আলাপ শুরু হলো, যেমন দেশ, জন্মস্থান, চাকরি বাকরি, ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি।
তারপর দেশের রাজনৈতিক অবস্থা, গভর্নমেন্টের কেচ্ছা, রাজেন্দ্র প্রসাদ, ক্রুশ্চেভ, আইসেন হওয়ার থেকে বাঙালি কী ছিল আর আজ কি হয়েছে ইত্যাদি। বিলাপ ও সংলাপের পর যখন চুরুটাই আবার অগ্নিসংযোগ করার জন্য চুপ করলেন, আমি প্রসঙ্গটাকে অন্যদিকে নিয়ে যাবার জন্য বললুম, আচ্ছা, আপনি যখন এখানে দীর্ঘদিন আছেন এবং ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, জমিজমা অনেক কিছু করেছেন, তখন একটা খবর নিশ্চয়ই আমাকে বলতে পারবেন। এক মুখ ধোঁয়া ছেড়ে তিনি সাগ্রহ হয়ে বলে উঠলেন, বলুন কি খবর? আচ্ছা, একবার কিছুদিন আগে কাগজে খবর বেরিয়েছিল আপনাদের এই নাগপুর একটা বাড়িতে ভূতের দৌড়াত্রা শুরু হয়েছে, 3টে লোককে নাকি মেরে ফেলেছে। ব্যাপারটা কতদূর সত্যি জানেন কিছু? ভদ্রলোকের কপালে কয়েকটা রেখা একসঙ্গে কুঞ্চিত হয়ে উঠল। তিনি বললেন, ওই মনে পড়ছে না তো তেমন কিছু। তারপর চুরুটের দোয়া এক মুখ ছেড়ে বললেন, কি জানি, নাগপুর তো ছোট জায়গা নয়, হতে পারে অনেক কিছুই। কে আর খবর রাখে বলুন? আপনার কি ধারণা ভূতপ্রেত বলে কিছু আছে? আপনি বিশ্বাস করেন? চুরুটটা মুখ থেকে টেনে নিয়ে ভদ্রলোক আমার চোখের ওপর তার দৃষ্টি নিবন্ধন করে মুহূর্ত কয়েক চুপ করে রইলেন। তারপর বললেন, সত্যি কথা বলতে কি, এতদিন ছিল যখন একবারও বিশ্বাস করতাম না। তবে একটা ঘটনা আমার জীবনে যা ঘটেছে, তারপর আর না বলতে সাহস পাই না। কৌতূহল উগ্র হয়ে উঠল। বললুম, কি রকম? সে এক অবিশ্বাস্য কাহিনী মশাই, শুনলে আপনিও হয়তো ঠাট্টা করবেন, লোকটার মাথা খারাপ নাকি। কিন্তু সত্যিই আমার জীবনে যা ঘটেছিল, যাকে প্রত্যক্ষ করেছি, কেমন করে কিছু নয় বলে উড়িয়ে দিই বলুন তো? প্রত্যক্ষ করেছেন? হ্যাঁ। কথাটা বলার সঙ্গে ভদ্রলোকের কণ্ঠস্বর যেন কেমন ঝিমিয়ে পড়ল। রাত তখন অনেক, বোধহয় 12টার কাছাকাছি। গাড়ি ছুটছে উন্নত বেগে। বাইরের দিকে তাকিয়ে দেখি শুধু জমাট গাঢ় অন্ধকার, আর দুপাশে পাহাড় বন জঙ্গলে ঠেসাঠেসি। ঠিক মনে নেই সেদিনটা বোধহয় আমাবস্যা ছিল। যা হোক, ভদ্রলোককে চিন্তামগ্ন দেখে বললুম, আপনার জীবনে ঘটেছিল? বলেন কি? হ্যাঁ। বলেই তিনি এমনভাবে নিশ্চুপ হয়ে গেলেন যেন কথাটা আমার কাছে বলা উচিত হবে কিনা তাই ভাবছি আতঙ্কে। নিঃশব্দ কিছুক্ষণ তার কপালে কুঞ্চিত রেখাগুলির দিকে তাকিয়ে আমি প্রশ্ন করলুম, এই নাগপুরেই কি ঘটেছিল? তিনি যেন ভেতরে ভেতরে শিউরে উঠলেন। কি একটা মর্মান্তিক কথা যেন হঠাৎ মনে পড়ে যায়। চোখ দুটো আস্তে আস্তে আমার চোখের ওপর রেখে তিনি বললেন, জাদুঘর নরপতির নাম শুনেছেন? আরে বাপ, তিনি তো মস্ত বড় ম্যাজিশিয়ান ছিলেন। একবার সরস্বতী পুজোর সময় হার্ডিঞ্জ হোস্টেলের তার খেলা দেখতে গিয়েছিলাম। 2টি ছোকরা আমার সামনে অজ্ঞান হয়ে গেল যখন তিনি একটা মেয়েকে স্টেজের ওপর কেটে 2 ভাগ করে আবার জুড়ে দিলেন। ভদ্রলোক বললেন, শেষ দিকে নরপতি ভূতের খেলার খুব নাম করেছিলেন। শুনেছি বিলেতে আমেরিকায় নাকি বহু লোক তার এই খেলা দেখতে দেখতে অজ্ঞান অচৈতন্য হয়ে সিট থেকে পড়ে গেছে। এমন দিন ছিল না যেদিন অ্যাম্বুলেন্স ডাকতে হয়নি। বলে সহসা নীরব হয়ে যেন কি ভাবতে লাগলেন। নিঃশব্দ চুরুটটা যে তার আঙ্গুলের ফাঁকে পুড়ছে সেদিকে কোনো খেয়াল ছিল না। বোম্বাই মেল ছুটছিল। হঠাৎ একটা বড় জংশনের স্টেশনের মুখে ঢোকবার আগে ঝনঝন করে লাইনে কি একটা শব্দ হতেই তার চমক ভাঙল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি শুরু করলেন, এই নরপতি ছিল আমার একেবারে বাল্যবন্ধু, যাকে বলে ল্যাংটো বেলার ইয়াস। গ্রামের পাঠশালা, স্কুলে ও কলেজে একসঙ্গেই পড়েছিলাম। তারপর কার্যকলাপক্ষে দুজনের জীবন দুপদে বেঁকে গেলেও অন্তত বছরে একবার বিজয়া দশমীর প্রীতি আলিঙ্গন জানিয়ে চিঠি দিতে কখনো তার ভুল হতো না। তা যেখানেই থাকুক, বিলেতে, আমেরিকা বা কলকাতায়।
এত টাকা, এত নামযশ, এত বড়লোক হয়েছিল, কিন্তু তা বলে বাল্যবন্ধুকে কোনোদিনও ভোলেনি বা কিবার চোখেও দেখেনি। একবার নাগপুরে খেলা দেখাতে এসেছিল। গভর্নমেন্ট অতিথিও গ্রহণ না করে সোজা আমার বাড়িতে এসে উঠল। তা নিয়ে শহরে কি চাঞ্চল্য! ওই যা, ভুলে গেছি। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, সেবার বিজয়ের পরের দিন অফিসে বসে কাজ করছে, হঠাৎ টেলিফোন বেজে উঠল। ট্রাঙ্ক কল ফ্রম বোম্বে। হ্যালো বলে তাড়াতাড়ি ফোনটা কানে তুলতে উত্তর এলো, জগদীশ, তুই? আমি জাদুকর নরপতি বলছি। কি খবর? হঠাৎ ট্রাঙ্ক কল যে? খবর সব ভালো। আর একটু পরেই আমার জাহাজ ছাড়বে বোম্বে থেকে। এবার খেলা দেখাতে যাচ্ছি জাভায়। তাই বিজয়ের প্রীতি ভালোবাসা ও আলিঙ্গন জানাচ্ছি। বলে একটু থেমে কেমন অদ্ভুত কণ্ঠে যেন আবার সে বলল, ভাই, বোধহয় এই শেষ বিজয় আমার জীবনে। তাই চিঠিতে না জানিয়ে নিজে মুখে জানিয়ে যাচ্ছি। কি যাতা অমঙ্গলের কথা বলছিস বিদেশ যাত্রার আগে? যত বুড়ো হচ্ছিস তোর যেন ছেলে মানুষই বাড়ছে। এই বলে মৃদু তিরস্কার করে সেই সঙ্গে আমিও তাকে বিজয়ের প্রীতি সম্ভাষণ জানালাম। সে বলল, সত্যি বলছি ভাই, এবার মনে কেমন যেন ভয় হচ্ছে। হয়তো আর ফিরব না। জানিস, তারা আমাকে মেরে ফেলবে বলে শাসিয়েছে। কারা? চমকে উঠলাম, যেন বিনা বিঙ্গি বজ্রপাত হলো আমার সামনে। জাদুঘরের গলাটা নিমেষেই আরেকটু কেঁপে উঠল। বলল, যেসব অশরীরী আত্মাদের নিয়ে খেলা দেখাই, তাদের দলপতি। তুই হয়তো ভাবছিস ঠাট্টা করছি। স্টেজের ওপর কৃত্রিম সিয়াস বসিয়ে কল্পিত ভূতপ্রেত আমদানি করে লোক ঠকিয়ে যে এতদিন খাচ্ছে, তার মুখে একই কথা। আজ সেই কথাটাই তোকে বলে যেতে চাই, যা আর দ্বিতীয় কোনো প্রাণী জানে না, হয়তো আর জানবেও না। জানিস, ইদানিং ভূতের খেলা দেখাতে দেখাতে মনে হতো যেন সত্যিকারের কতগুলো বিকট ছায়ামূর্তি আমার আশেপাশে ঘুরছে। গ্রাহ্য করিনি, কিন্তু একদিন অন্ধকার স্টেজের ওপর থেকে দেখি এক বিকট আকৃতি ছায়ামূর্তি উইংসের পাশে দাঁড়িয়ে কটমট করে তাকিয়ে আছে আমার দিকে। আতঙ্কে ডাক ছেড়ে চিৎকার করে উঠলুম। দর্শকরা কিন্তু তাই শুনে সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে আমার সংবর্ধনা জানালো। সবাই ধন্যি ধন্যি করতে লাগলো সেদিনের খেলায়। আমি একেবারে চুপ, ভেতরে ঠক ঠক করে কাঁপছি। কাউকে কিচ্ছু বলিনি। সেদিন রাত্রে স্বপ্ন দেখলুম, কি যেন আমায় বলছে, সাবধান, ভূত প্রেত নিয়ে রঙ্গরস করে লোকের সামনে অসুরের আত্মাদের তুচ্ছ তাচ্ছিল্য করার মজা একদিন টের পাইয়ে দেব। এখনো যদি ভালো চাও তো ওই আত্মঘাতী খেলা বন্ধ করো, নইলে তোমার জীবন সংকট ঘটবে বলে দিচ্ছি। পরের দিন কিন্তু আর একটি অদ্ভুত ঘটনা ঘটল। স্টেজের ওপর ভুয়ো মিডিয়াম নিয়ে কৃত্রিম সিয়াস যেমন প্রতিদিন বসাই, সেদিনও তেমন বসিয়েছিলাম। এমন সময় দেখি সেই মিডিয়াম ছোকরাটি সত্যি সত্যি অচৈতন্য হয়ে পড়ে আছে, অথচ তার হাত লিখে চলেছে টেবিলের ওপর সাদা কাগজে পেন্সিল দিয়ে। কিছুক্ষণ পরে সহসা তার হাতটা থেমে গেল এবং সঙ্গে সঙ্গে সে চোখ খুলে চাইলে আমি তাকে চুপি চুপি জিজ্ঞেস করলুম, ব্যাপার কি? সে যেন হঠাৎ ঘুম ভেঙে উঠেছে। এমনিভাবে আমার দিকে তাকিয়ে বললে, কিছু নয় তো। আমি কাগজখানা নিয়ে তখন পকেটে পুরে রাখলুম। নিজের ঘরে এসে দেখি লেখা, সাবধান, আবার বলছি, এখনো সাবধান, বন্ধ করে দে খেলা। ইতি তারানাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ। সবে এই কথাটা উচ্চারণ করেছেন নরপতি। অমনি যেন কে জোর করে টেলিফোনটা কেটে দিল। হ্যালো হ্যালো বলে অনেক ডাকাডাকি করেও আর কোনো সাড়া পেলাম না। এই পর্যন্ত বলে ভদ্রলোক কেমন এক রহস্যভরা দৃষ্টিতে আমার মুখের ওপর তাকিয়ে রইলেন। আমি বললুম, তারনাথ তান্ত্রিক? ও লোকটা একেবারে বাজে বোগ্গাস ছিল। পিশাচ ছিদ্দ না হাতি? যখন জীবিত ছিল
একবার আমি বিভূতি বাণিজ্যের সঙ্গে গিয়েছিলাম তাকে দেখতে। ও, সে কি এখানে? হাওড়া জেলার কোন এক অজপল্লী গ্রামে মার্টিন কোম্পানির রেল থেকে নেমে ডাহা 2.5 ক্রোশ পথ পায়ে হেঁটে যেতে হয়। বললে বিশ্বাস করবেন না, এত কষ্ট সব জলে গেল। ওখানকার লোকেরা দেখলুম ভয় করে। পিশাচ সিদ্ধ তান্ত্রিকের নাম উল্লেখ করতে গেলেই আগে 2 হাত জোর করে কপালে ঠেকায়। আমাদের কিন্তু মনে হলো লোকটা একেবারে বাজে ভোগাস কথাটা বলা শেষ হয়নি তখনও অমনি দপ করে গাড়ির আলোটা নিভে গেল। সঙ্গে সঙ্গে ভদ্রলোকের কণ্ঠস্বর কেঁপে উঠল। এ কি, আলো নেবল কে? আমি হেসে জবাব দিলুম, কে আবার নেবাবে, ফিউজ হয়ে গেল। পরে স্টেশনে গাড়ি থামলে গার্ডকে বলে ঠিক করিয়ে নেব। বলেই আবার ভদ্রলোককে প্রশ্ন করলুম, হ্যাঁ, তারপর কি হলো? কি আর হবে, মাস তিনেক আর কোনো খবর নেই। তারপর হঠাৎই একদিন দেখি স্টেটসম্যান পত্রিকার একটা সংবাদ বেরিয়েছে। জাভার বিখ্যাত রঙ্গমঞ্চে ভৌতিক ক্রীড়া প্রদর্শনকালে জাদুকর নরপতি অকস্মাৎ স্টেজের ওপর থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। সংবাদপত্রের প্রতিনিধিদের সাক্ষাৎকারে তিনি বলেন, খেলা দেখাবার সময় সত্যিকারের প্রেতাত্রা তাকে এভাবে ঠেলা মেরে ফেলে দিয়েছিল। এই সংবাদ কাগজের প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা শহরে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং একাধিক ক্রমে 2 মাস ধরে একই রঙ্গমঞ্চ ফুল হাউস চলে। আমি একটু হেসে বললুম, আরে ওকে বলে বিজনেস স্টান্ট, ব্যবসা জমাবার ফন্দি। কি চমৎকার ব্যবসা বুদ্ধি দেখেছেন জাদুঘরের। ভদ্রলোক এবার চটে উঠলেন। চুপ করুন মশাই, আগে সব শুনুন, তারপর লাফাবেন। পরের দিন তাকে একটা টেলিগ্রাম পাঠালাম, ঈশ্বরকে ধন্যবাদ, তোমার জীবন তিনি রক্ষা করেছেন। এর ঠিক 15 দিন পরে নরপতি এক চিঠি পেলাম। সেদিন আমার কথা শুনে ঠাট্টা মনে করেছিলি, কিন্তু খুব জোর বেঁচে গেছি। তারানাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ সাংঘাতিক শত্রুতা শুরু করেছে। জানি না কপালে কি আছে, হয়তো এই শেষ চিঠি আমার তোকে। একটু থেমে ভদ্রলোক এবার চুরুটটা জেলে নিলেন, নিভে গিয়েছিল। তারপর বার কতক টান দিয়ে আবার বললেন, এর কিছুদিন পরে, বেশ মনে আছে সে দিনটা ছিল কিসের ছুটি, আপিস আদালত সব বন্ধ। আমি একাই আপিস ঘরে বসে কাজ করছি, জরুরি কাজ। পরদিন ইনকাম ট্যাক্সের হিসাব নিকাশ দাখিল করতে হবে। হঠাৎ দারোয়ান এসে খবর দিল, एक छोकरी आपसे मिलना चाहती है। মুখটা কাগজ থেকে না তুলেই জবাব দিলাম, আজ নেই হোগা, কাল আনে কো বলো। একটু বাদে ঘুরে এসে দারোয়ান আমার হাতে একটা ছোট্ট কাগজের স্লিপ দিল। তাতে লেখা, শ্রী লীলা চ্যাটার্জি ফ্রম তারকনাথ তান্ত্রিক, পিচাস সিদ্ধ। আরে, তারকনাথ তান্ত্রিক তো মরে ভূত হয়ে গেছে কবে, তার কাছ থেকে আসছে, ব্যাপার কি? কৌতূহল হলাম। দারোয়ানকে বললাম তাকে পাঠিয়ে দিতে। একটু পরেই সেই মেয়েটি এসে ঢুকলো ঘরে। ধবধবের রং, কিন্তু ফর্সা বলা চলে না, যেন বিবর্ণ। বয়স 14 হতে পারে, আবার 40ও অসম্ভব নয়। খয়া ফর্সা, অপুষ্ট চেহারা, মুখ চোখ নাক সবই আছে, অথচ কোনোটাই ঠিক মতো নয়। মাথার চুলগুলো কাটা, অস্বাভাবিক রকমের লালচে। কপালে 2 হাত ঠেকিয়ে নমস্কার করে বসলো আমার সামনে, মুখোমুখি টেবিলের উপরে। বিস্মিত দৃষ্টি দিয়ে তার আপাদমস্তক একবার বুলিয়ে নিয়ে বললাম, আপনার নাম লীলা চ্যাটার্জি? মেয়েটি জবাব দিল, হ্যাঁ। তার গলার স্বরটা মোটেই মেয়েদের মতো নরম নয়, কেমন যেন ভারী ভারী, মুটা কর্কশ। বললাম, কি দরকার আমার সঙ্গে? মেয়েটি ছোট্ট একটা খামমোড়া চিঠি আমার হাতে দিয়ে বলল, তারানাথ তান্ত্রিক আপনাকে এই চিঠিটা পাঠিয়ে দিয়েছেন। আমি বললাম, তিনি তো মারা গেছেন অনেক দিন, এ চিঠি আপনার কাছে কি করে এলো? আমি তার মিডিয়াম।
তার আত্মা আমার দেহটা অধিকার করে নিয়ে আমার হাত দিয়ে তার যা বক্তব্য লেখায়। যন্ত্রস্বরূপ আমার হাতটা শুধু তিনি ব্যবহার করেন মাত্র। কি লিখি, কেন লিখি, কিছুই আমি জানি না। স্বপ্নাবিষ্টের মতো শুধু আমার হাত কাজ করে যায়। চিঠিটা হাতে করে আমি বললাম, আচ্ছা, আমার নাম ঠিকানা এসব তিনি পেলেন কোথায়? তিনি পিশাচ সিদ্ধ। পৃথিবীর যেখানে যে মানুষ থাকুক, তার নাম ঠিকানা জানতে তার কয়েক সেকেন্ড সময় লাগে মাত্র। বলেই মেয়েটি ঘর থেকে বেরিয়ে গেল। সে চলে যেতে আমি খামটা ছিঁড়ে চিঠিটার ওপর চোখ বুলিয়ে চমকে উঠলাম। ছোট্ট চিঠি, মাত্র 3 লাইন, পেন্সিলে লেখা। তোমার বন্ধু ভেবেছে কি জগতের সামনে আমাদের নিয়ে এইভাবে ব্যঙ্গ বিরূপ আর কত করবে? সেদিন একটা আছাড় মেরুছিল, তাতেও শিক্ষা হয়নি। আজ থেকে 7 দিন সময় দিল। যদি এ খেলা বন্ধ না করে তাহলে আর আমি ঠেকাতে পারবো না তার মৃত্যুকে। সবাই খেপে উঠেছে। এতে তারানাথ তান্ত্রিক। ভদ্রলোক এই বলে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। হু হু করে ছুটে চলেছে ট্রেন। বাইরে যেমন ভয়ঙ্কর, গাড়ির ভেতরটাই যেন তার চেয়েও বেশি। আমি তখন তার কৌতূহল চেপে রাখতেই পারছিলুম না। বললুম, তারপর কি হলো? তারপর আর কি, কোন দেশে কোথায় নরপতি খেলা দেখাচ্ছে জানি না, তবু একখানা চিঠি ও একটা তার দিলাম ভৌতিক খেলা দেখাতে নিষেধ করে। জানি না সে চিঠি ওর কাছে পৌঁছেছিল কিনা, কারণ ঠিক তার 7 দিন পরে কাগজে জাদুঘর নরপতির মৃত্যুর সংবাদ দেখে একেবারে আতকে উঠেছিলাম। সংবাদে বেরিয়েছে ভৌতিক ক্রীড়া প্রদর্শনকালে অকস্মাৎ হার্টফেল করায় জাদুঘরের মৃত্যু হয় স্টেজের ওপর। ভদ্রলোক বিষণ্ণ সুরে বললেন, এরপরেও আপনি বিশ্বাস করতে বলেন অশরীরী আত্মা বলে কিছু নেই, ভূতপ্রেত সব মিথ্যা? ভদ্রলোকের কথা বিশ্বাস করছিলুম কিনা জোর করে বলতে পারি না, তবে হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে তার মুখের দিকে যে তাকিয়েছিল তা বেশ মনে আছে।